হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন জসকোট, চট্টগ্রাম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো 406 এবং 420 অর্থাৎ প্রতারণার মামলা 420 এবং 406 দ্বারা যেই প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের সম্পত্তি আত্মসাতের যে মামলাগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওতে যে সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন না, সেই সমস্যা আপনি আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে আপনি বাকি সমস্যাটা খুঁজে পাবেন। যেহেতু একটা ভিডিওতে প্রত্যেকটা কথা বলা সম্ভব নয়, এই জন্য আমি অন্য ভিডিও আছে সেগুলোতে আমি খুঁজে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। যদিও বা ভিডিও করতে হচ্ছে, অনেকে ফোন করে, অনেকে মেসেজ করে, বারবার বলার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে, সেই কারণে আমি এই ভিডিওতে আসলাম। অর্থাৎ আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে 406 এবং 420। প্রথমে আমি বলবো তাদের শাস্তি কী, সেই দ্বারা শাস্তি কী। অর্থাৎ 406-এর অর্থাৎ 406 দ্বারা যেই দণ্ডবিধির সেকশন আছে, সেটা শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছর এবং সেটা বেলেবল সেকশন। অন্যদিকে 420 অর্থাৎ 420 যে দণ্ডবিধির সেকশন আছে, সেটার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 7 বছর। সেটা নন বেলেবল সেকশন, এটা জামিন অযোগ্য ধারা। ইদানিং বাংলাদেশে 406 এবং 420 মামলা অনেকটাই বেড়ে গেছে। অর্থাৎ লেনদেন যখন বেড়ে গেছে, প্রতারণাও কিন্তু বেড়ে গেছে। এই লেনদেন থেকে কিন্তু বিশেষ করে এই মামলাগুলো হয়ে থাকে। যেমন কেউ একটা ব্যবসায়িক লেনদেন করলো, অথবা কেউ কাকে টাকা হাওলাত দিল এবং বিনিময়ে একটা স্ট্যাম্প নিল অথবা একটা চেক নিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে চেক দিয়ে যখন যে টাকাটা গ্রহণ করা হয়েছে অথবা যে প্রপার্টিটা গ্রহণ করা হয়েছে অথবা যেই বিষয়গুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে, সেগুলো কিন্তু পরবর্তীতে আর এই দুই পক্ষেই ইচ্ছা পোষণ করে নাই। এক পক্ষে যদিও ইচ্ছা পোষণ করেছে, কিন্তু অন্য পক্ষে ইচ্ছা পোষণ না করার কারণে এই বিষয়গুলো কিন্তু এই 406 এবং 420 মামলাগুলো হয়ে থাকে। বিশেষ করে একটা চেক দিলেন, চেক যখন মেয়াদ পার হয়ে যায়, অনেক সময় চেক, বিশেষ করে চেক যদি কেউ দিয়ে থাকে, সেই চেকে যদি ডেট লেখা থাকে, সেই চেকটাকে কিন্তু 6 মাসের মধ্যেই আপনাকে ডিসঅনার করতে হবে এবং 1 মাসের মধ্যে নোটিশ, পরবর্তী মাসের মধ্যেই আপনাকে মামলা সব কিছু করে ফেলতে হবে। যদি এই কাজগুলো না করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে অ্যানেক্টের মামলা, একটা আপনার সাথে একটা লেনদেন হয়েছে 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা, যে একটা লেনদেন হয়েছে, সেটা কিন্তু আপনি অ্যানেক্টের মামলাতে আর পারবেন না। অর্থাৎ আপনাকে তখন 406-এর মামলাতে যেতে হবে। এই জন্যই আমি বলবো 406 এবং 420 মামলাতে কখন যাওয়া হয়, যখন একটা চেক আদান প্রদান করা হয় 5 লক্ষ, 10 লক্ষ অথবা 50 লক্ষ টাকার বিনিময়ে, তখন কিন্তু সেই চেক যখন আর এই টাকাটা সময় মতো পে করা হয় না অথবা লেনদেনটা কমপ্লিট করা হয় না, সম্পন্ন করা হয় না, তখন কিন্তু, যখন একটু আগে বললাম অ্যানেক্টের মামলাতে যখন উনি করতে পারতেছেন না সময় লেন্দি করার কারণে, অথবা উনি এই দ্বিতীয় পক্ষ দিবে করে আর দেওয়া হয় নাই, দিবে ভেবে, অথবা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার একটা লেনদেন, ওখানে 1 লক্ষ 2 লক্ষ এভাবে দিতেই দেখা যাচ্ছে যে চেকের মেয়াদ এবং সময় চলে গেছে, উনি ডিসঅনার করারও সুযোগ পায় না এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে ওই লেনদেনগুলো অস্বীকার করতেছে। সেই সময়ই কিন্তু এই 406-এর এবং 420 মামলাটা চলে আসে। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে যখন লেনদেন পরিশোধ করা হবে না, তখন কিন্তু 406-এর মামলাটা চলে আসে। এই চেকের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি লেনদেন করে থাকেন, বিনিময় করে থাকেন, তখন কিন্তু আপনারা সচেতন থাকবেন। যখন তারিখ দেওয়া হবে, তখন 6 মাসের মধ্যে আপনাকে ডিসঅনার করে নোটিশ ফাটিয়ে আপনাকে মামলা করে দিতে হবে। সেটা হচ্ছে অ্যানেক্টের মামলা। সেটা আপনি যে টাকা পাবেন সেটা নিশ্চয়তা আছে, এবং যদি কোনো কারণে 6 মাস মেয়াদ পেরে যায়, আপনি ডিসঅনার করেন নাই, তখন কিন্তু পরবর্তীতে আপনি আর অ্যানেক্টের মামলাতে সেটা করতে পারবেন না। সেটা আপনাকে যেতে হবে 406 এবং 420 মামলাতে। সেই 406 এবং 420 মামলা কিন্তু টাকার মামলা নয়, সেটা হচ্ছে প্রতারণার মামলা, এবং সেই মামলাতে আছে যে শাস্তি। যদিও বা
পক্ষে বিপক্ষে যদি কোনো কারণে একটা কম্প্রোমাইজ করে, একটা আন্ডারস্ট্যান্ডিং করে, তখন একটা আপোষের মাধ্যমে টাকা পয়সা কিছু লেনদেন হয়, অনেকটা আমরা দেখেছি। অনেক সময় দেখা যায় যে এই পক্ষ বিপক্ষে যখন মানামানা হয় না, তখন কিন্তু সাজার দিকে চলে যায় এই মামলাগুলোতে। বিশেষ করে মামলাগুলো 406 420 মামলা যখন করতে হয়, তখন কিন্তু অনেকটাই সচেতন থাকতে হয়। 406 420 মামলার ক্ষেত্রে একটা তদন্ত প্রথমে দিয়ে থাকেন। সেই তদন্তে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট এবং প্রত্যেকটা সাক্ষী 161-এর যে সাক্ষী আছে, সেই সাক্ষীগুলোকে দিয়ে কিন্তু এই মামলাকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে তদন্তের সময় যদি আপনি ভালোভাবে সহযোগিতা করতে না পারেন, তখন কিন্তু মামলার মেরিট কিন্তু আপনার পক্ষে আসবে না। যেহেতু বিশেষ করে যে বর্তমানে বিচারগুলো হয়ে থাকে এই রিপোর্টের উপর ভিত্তি করে, সাক্ষীর উপর ভিত্তি করে এবং যারার উপর ভিত্তি করে কিন্তু একটা রায় বিজ্ঞ বিচারক দিয়ে থাকেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কিন্তু উনি একটা রায় প্রচার করে থাকেন, একটা সিদ্ধান্ততে পৌঁছতে পারেন। সেই সিদ্ধান্ততে পৌঁছানোর জন্য প্রাথমিক ধাপ হচ্ছে আপনার যে তদন্ত দিবে, সেই তদন্তে আপনাকে অবশ্যই ফুলফিলভাবে আপনাকে সহযোগিতা করতে হবে। এবং যাদেরকে সাক্ষী দিয়েছেন 161-এর যাদেরকে সাক্ষী দিয়েছেন, তাদেরকে আপনি এই সাক্ষীর মধ্যে অ্যাড করতে হবে। রিপোর্টে যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো কিন্তু আপনাকে তদন্তকারী কর্মকর্তা, যিনি পুলিশ থাকবেন, পিএবি থাকবেন, অথবা সিআইডি থাকবেন, অথবা এই আপনার থানার কোনো কর্মকর্তা এসআই অথবা থাকবেন, তাদেরকে কিন্তু পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। আপনি যদি কোনো কারণে সহযোগিতা না করেন, তখন কিন্তু আপনার মেরিট আপনার বিপক্ষে চলে যেতে পারে। এরপরে আমি আসবো স্টাম্পের ক্ষেত্রে। স্টাম্পের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে 406 এবং 420 মামলাই হয়ে থাকে, অন্য কোনো মামলার কারণে চলবে না। যেহেতু অনেক সময় দেখা যায় যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, অথবা দোকান ভাড়া চুক্তির ক্ষেত্রে, অথবা অন্যান্য যে চুক্তিগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু এই স্টাম্পের মাধ্যমেই 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু তখন লেনদেন যখন অস্বীকার করা হয়, অথবা একটা দোকান দিছে, সেই দোকান যখন ছেড়ে দিতে হয়, কিংবা সেই দোকানে যখন প্রবলেম দেখা যায়, অথবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছেন, সে অথবা পার্টনারশিপ আপনারা অ্যাড করেছেন, টাকা ইনভেস্ট করেছেন, পরবর্তী যখন একটা পক্ষ আরেকটা পক্ষকে প্রতারিত করে, অথবা যেই কন্ডিশনগুলো থাকে ব্যবসায়িক ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে, অথবা অন্যান্য ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো আছে, অথবা কন্ডিশনগুলো মানার কথা, সেই কন্ডিশনগুলো যখন এক পক্ষ ডিনাই করে, অথবা এক পক্ষ এড়িয়ে চলার চেষ্টা করে, তখনই কিন্তু এই 406 এবং 420 মামলার ক্ষেত্রে চলে আসে। বিশেষ করে 406 এবং 420 মামলার ক্ষেত্রে কয়েকটি বিষয় আবার বেনিফিট আছে বলে আমি মনে করি। যেমন 406 420 মামলা যখন হয়ে থাকে, যখন তদন্ত এই করতে যাবে, সেই তদন্ত যখন 406 থাকবে অথবা 420 থাকবে না, তখন কিন্তু মেরিট কিন্তু যিনি বিবাদী তার বিপক্ষে চলে যায় অনেক সময়। যেহেতু তখন বেলেবল সেকশনে চলে যায়, তখন কিন্তু আর এই মামলাতে ছাপাছাপি তেমন করা যায় না। এই জন্যই এই তদন্তটা সহযোগিতা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আসেন যে জায়গা জমির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বর্তমানে চুক্তি করে, অথবা অনেকেই বর্তমানে যখন রেজিস্ট্রি খরচ যেটা ফি, সেটা যখন বেড়ে গেছে, অনেকে কিন্তু একটা পক্ষ আরেকটা পক্ষের সাথে একটা যে চুক্তি করে, অথবা জায়গা জমি নেওয়ার জন্য বন্ধক, অথবা একেবারে নেওয়ার জন্য, তখন কিন্তু তারা পাওয়ার অফ অ্যাটর্নি করে। যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নিতে তুলনামূলক ওই রেজিস্ট্রি খরচ থেকে খুবই কম, এই কারণে তারা পাওয়ার অফ অ্যাটর্নি করে। সেই পাওয়ার অফ অ্যাটর্নি যখন পরবর্তীতে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি যিনি আছে, জমি বিক্রয় করে অথবা অন্যান্য প্রপার্টি লিজ দেয়, ভাড়া দেয়, সেই প্রপার্টি যখন পরবর্তীতে কয়েক বছর স্বীকার করার পরে যখন অস্বীকার করে, তখন কিন্তু, অথবা সেই প্রপার্টি যখন অন্য কাউকে ছড়া দামে, ছড়া মূল্যে বিক্রয় করে দেয়, তখনই কিন্তু এই 406 এবং 420 মামলাগুলো সামনে চলে আসে। 406 এবং 420 মামলার ক্ষেত্রে সবচাইতে বিবাদী পক্ষের বেনিফিট হচ্ছে সেই মামলাগুলো কিন্তু স্টে করা যায় হাইকোর্ট থেকে অথবা জজ কোর্ট থেকে। সেই মামলাগুলো কিন্তু অনেক দিন, দীর্ঘদিন এই ঝুলিয়ে রাখা যায়, কিংবা স্টে করে অনেক দিন এটা ফেলে রাখা যায়। এটা হচ্ছে বিবাদী পক্ষের একটা বেনিফিট। যদিও বা
যদি মেরিট থাকে, আমি পরামর্শ দেব প্রথমে, যদি মেরিট থাকে কিংবা না থাকে, একটা কম্প্রোমাইজ করে ফেলা, বেশের হিসাব করে একটা কম্প্রোমাইজ করে ফেলাই ভালো। যেহেতু লেনদেন একটা হয়েছে, আপনাদের সাথে যে কোনো এক সময় আপনাদের সম্পর্ক ভালো ছিল, সেই সম্পর্ক ভালোর ক্ষেত্রে হয়তো বা এখন লেনদেনের ক্ষেত্রে অথবা দেনা পাওনার ক্ষেত্রে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। এরপর আমি বলবো এই ধরনের মামলাগুলো অনেকটা কম্প্রোমাইজ করে ফেললে সবচেয়ে বেশি বেটার। যেহেতু একদিন আদালতে যাওয়া অনেকের জন্য কষ্ট, যেহেতু সবার চাকরি থাকে, সবার ব্যবসা বাণিজ্য থাকে, সবার একটা দায়িত্ব থাকে নিজ ফ্যামিলিকে এবং নিজেকে জীবিকা নির্বাহ করার জন্য। সেই দায়িত্বগুলো থেকে অনেক সময় ছেড়ে এসে এই মামলাগুলোতে পিছনে দৌড়তে হয়। এই জন্য আমি বলবো, প্রথমে আমি বলবো বাদী এবং বিবাদীকে কম্প্রোমাইজ করে ফেলা সবচেয়ে বেশি বেটার। এবং এরপরও যদি কম্প্রোমাইজ কোনো কারণে না আসে, তখন কিন্তু এই মামলাগুলোতে বিশেষ করে সাজার দিকে চলে যাবে। যদি আপোষে টাকা পয়সা লেনদেন করে দেওয়া না হয়, কোর্ট অনেক সময় বলবে, কোর্ট বললেও যদি পক্ষ বিপক্ষ যদি রাজি না হয়, তখন কিন্তু এই মামলাগুলোতে সাজা হয়ে যাবে। এবং সাজার আগে কিন্তু এই মামলাগুলো হাইকোর্ট থেকে স্টে করে অনেক দিন রাখা যায়। এই জন্যই আমি বলবো, কেউ যদি ভবিষ্যতে লেনদেন করে থাকেন চেকের মাধ্যমে, সেটা যাতে 406 420-তে চলে না আসে। তারিখ যদি এই লেনদেনটা যদি দীর্ঘদিন হওয়ার সম্ভাবনা থাকে, লং টাইম টাকাটা দিবে না দিবে এভাবে ঘুরানোর সম্ভাবনা থাকে, তখন কিন্তু আপনারা চেকের মধ্যে ডেটটা লিখবেন না, পরবর্তীতে ডেটটা লিখবেন। যখন আপনি ডিজনার করাতে যাবেন তখন কিন্তু ডেটটা লিখবেন, সেটা আমি পরামর্শ দেব। অন্যদিকে চেক যখন আপনি নেবেন, সাথে সাথে একটা স্ট্যাম্প করে রাখবেন, অর্থাৎ কী কারণে আপনি চেকটা নিচ্ছেন অথবা লেনদেনটা কী কারণে হচ্ছে, একদম চেক নাম্বার সহ সব কিছু আপনারা লিখে রাখলে আপনাদের পরবর্তীতে একটা বেনিফিট পাবেন এবং সুবিধা পাবেন। আমি যতটুকু বলার চেষ্টা করেছি, সেগুলো যদি আপনি উত্তর না পেয়েন, সেগুলোতে যদি আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা যদি আপনি উত্তর না পান, তাহলে আমার প্লেলিস্টে আরও অনেক ভিডিও আছে, সেগুলোতে আপনি উত্তরটা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।